এই চেয়ার ফাঁকা কেন? কে আসেনি? স্যার, প্রিয়া আসেনি। কেন? তা তো জানি না স্যার। এই মেয়েটা অল টাইম লেট করে আসে। এটাকে অফিসে আর অ্যালাউ করা যাবে নাকি এখন আমাকে সেটাই ভাবতে হবে। ও আসলে আমার রুমে পাঠিয়ে দিবে। কাজটাকে কি পেয়েছে ও? খামখেয়ালি? এসব খামখেয়ালিপনা আমার অফিসে চলবে না একদম। নিয়ম টাইমিং সব যদি মানতে পারে তবেই কেবল এই অফিসে চাকরি করতে পারবে, নয়তো না। ফাহাদের রুমের সাথে বেলকুনির মতো জায়গা আছে যেটা কাঁচ দিয়ে আবৃত। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল আর কফি খাচ্ছিল ফাহাদ। হঠাৎই বাহিরে চোখ আটকে যায় সাদা 3 পিস পরা একটা মেয়ের দিকে। সাতার কারণে মুখটা দেখা যাচ্ছে না, তবে মেয়েটা অফিসের দিকেই এগিয়ে আসছে। কে এই মেয়ে? মেয়েটা কি আমার অফিসেরই? ফাহাদ দ্রুত নিচে নামলো, কিন্তু বিধিমাম মেয়েটাকে আর পেল না। ফাহাদ ভাবতে লাগলো, কে এই মেয়ে? কেন আমার এমন লাগলো? মেয়েটাকে দেখার জন্য আমি নিচে পর্যন্ত নেমে গেলাম। প্রিয়া অফিসে আসতেই পৃথা প্রিয়ার কাছে এসে বলল, আজ তো তোর খবর আছে রে প্রিয়া। কেন? আবার জিজ্ঞেস করছিস কেন? আজ তুই লেট করে আসছিস। বস আজ খুব ক্ষেপে আছে তোর ওপর। এবার বোধহয় তোর চাকরি নিয়ে টানাটানি পড়েই গেল। বলিস কি রে? এখনো তো আমি অন্য কোথাও চাকরির জন্য ট্রাই করিনি। যদি চাকরিটা চলে যায়? ফাহাদের বিয়ে তোয়া এসে বলল, প্রিয়া, স্যার তোমাকে ডাকছিল। জি মামি, যাচ্ছি। একটু টাইমিং মেনে চলতে পারো না? সরি ম্যাম। আমাকে সরি বলে কি হবে? দেখো স্যার কি করে। স্যার কিন্তু খুব রেগে আছে। প্রিয়া ভয়ে ভয়ে স্যারের কক্ষের দিকে আগায়। হাত পা ভয়ে সামনে কাঁপছে। প্রিয়া দরজায় নক করে বলল, মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম। প্রিয়া ভেতরে ঢুকতেই ফাহাদ বসা থেকে উঠে দাঁড়ায়। প্রিয়ার সাথে সাথে কানে ধরে বলে, সরি সরি স্যার, এবারের মতো ক্ষমা করে দিন প্লিজ। আর কখনো লেট হবে না। প্রয়োজনে ইচ্ছা মতো আপনি আমায় বকেন। আজ আমি একটা টু শব্দও করব না। যে শাস্তি ইচ্ছে হয় দেন, কিন্তু চাকরিটা কেড়ে নিয়েন না প্লিজ প্লিজ প্লিজ। প্রিয়া আকুতি মিনতি করেই যাচ্ছে, কিন্তু ফাহাদের কানে এসব কোনো কিছুই যাচ্ছে না। ফাহাদ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। বৃষ্টিতে আদুবেচা হয়ে এসেছে। দীর্ঘ লম্বা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। চোখে মুখেও বৃষ্টির পানির ফোঁটা ছড়িয়ে ছিটিয়ে আছে। সামনের কাটা চুলগুলো কপালে গালে লেপটে আছে। ফাহাদ মনে মনে বলে ফেলে, এই তো আমার সেই বৃষ্টি ভেজা সাদা পরি, যাকে দেখে আমার হৃদস্পন্দন 1 সেকেন্ডের জন্য থেমে গিয়েছিল। বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে গিয়েছে। এই সাদা পরিটাই প্রিয়া। এতদিন তো চোখে পড়েনি মেয়েটাকে। নিজের সৌন্দর্যগুলো কি এতদিন লুকিয়ে রাখতো মেয়েটা? এতটা অস্বস্তি কেন লাগছে আমার? আজ লেট করে আসার কারণেই কি ওকে আমার চোখে বিঁধলো? আচ্ছা, এক পলকের দেখায়ও কি ভালোবাসা যায়? তবে কি এই মেয়েটা আমার ভালোবাসা? হাজারো কথা ভেবে যাচ্ছে ফাহাদ। প্রিয়া তখনও কানে ধরে দাঁড়িয়ে আছে। ফাহাদের কোনো রেসপন্স না পেয়ে প্রিয়া কাঁদো কাঁদো স্বরে বলল, এবারের মতো কি ক্ষমা করা যায় না? ফাহাদের কল্পনার ঘোর কাটলো। প্রিয়ার মুখের দিকে তাকালো। বাচ্চাদের মতো ঠোঁট বাঁকিয়ে কানে ধরে আছে। ঠোঁটের নিচে কালো কালো একটা তিলও আছে। বাঁকানো ঠোঁট চূড়ায় হাত দিয়ে ধরে বলতে ইচ্ছে করছে, এভাবে কেঁদো না গো, তাহলে যে তোমার প্রেমের অতল সাগরে ডুবেই মরে যাব, যেটা তুমি জানতেও পারবে না। প্রিয়ার মনটা খারাপ হয়ে গেল। প্রিয়া মনে মনে ভেবেই নিল, এবার আর চাকরি বাঁচানো যাবে না। সব চেষ্টাই তো বৃথা গেল। হুট করে মাথায় একটা বুদ্ধি এলো। কান ধরে উদ্বোস করলে কেমন হয়? যেই ভাবা সেই কাজ। প্রিয়া কান ধরে উঠবস করতে লাগলো। এবার ফাহাদ শব্দ করে হেসে দিল। হাসতে হাসতেই বলল, এখনো বাচ্চা রয়ে গেছেন? প্রিয়া
প্রিয়া এবার একটু স্বস্তি পেল। একবার হেসেছে মানে চাকরিটা বাঁচানো যেতে পারে, তবে এত সহজে যে বস ছেড়ে দিবে না এটাও জানে প্রিয়া। একটা ধুলাই তো দিবে। অবশ্য সেটার জন্য মানসিক প্রস্তুতি নিয়েই নিয়েছে প্রিয়া। ফাহাদ হাসি থামিয়ে বলল, কিছু দিয়ে মাথাটা মুছে নিন, নয়তো ঠান্ডা লেগে যাবে। ফাহাদের কথা শুনে প্রিয়ার মাথাটা ভন ভন করে ঘুরে উঠল। এটা স্বপ্ন নাকি সত্যি? চোখ দুইটা বড় বড় করে তাকিয়ে আছে প্রিয়া। ফাহাদ মুস্কি হেসে বলল, এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন কেন? আপনি কি ফাহাদ স্যার নাকি ভূত? আমি ফাহাদের ভূত। এবার আপনার ঘাড় মটকাবো। আমি কি আপনাকে একটু টাচ করতে পারি স্যার? ফাহাদ ভ্রু কুঁচকিয়ে বলল, কেন? দেখতাম আপনি সত্যি মানুষ নাকি ভূত। ফাহাদ এবারও শব্দ করে জোরে জোরে হাসলো। প্রিয়া নিজেই নিজের গায়ে চিমটি দিল। ও বাবা গো! ফাহাদ হাসি থামিয়ে বলল, কি হলো? আমি তো বাস্তবেই আছি। তার মানে আপনি যা বললেন সত্যি? হ্যাঁ, এত অবাক হওয়ার কি আছে? কিন্তু স্যার। কিন্তু সব পরে হবে। এখন যান, মাথাটা মুছে নিন। প্রিয়া বেরিয়ে ভাবতে লাগলো, কেমনে সম্ভব এটা? প্রিয়া বের হয়ে আসার পর পৃথা এসে বলল, দোস্ত, কি হলো রে? বস কি খুব বকেছে? চাকরিটা কি আছে? প্রিয়া চুপ করে আছে। কি রে, বল না। স্যার কি বললো? বললো কিছু দিয়ে মাথাটা মুছে নিতে, নয়তো ঠান্ডা লেগে যাবে। এটা কিভাবে সম্ভব? স্যার যে হোমকার ছেড়েছিল, আমরা তো ভেবেছিলাম আজ তুই শেষ। তুই কি মজা করছিস প্রিয়? আরে না রে, মজা কেন করবো? সত্যি বলছি স্যার, এটাই বলেছে। আমার তো বিশ্বাস হচ্ছে না রে প্রিয়। আমারও প্রথমে বিশ্বাস হয়নি রে। প্রতিটা দিন হন্য হয়ে খুঁজেছে প্রিয়াকে মৃন্ময়। যে নিজ থেকে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যে বোকামি, এটা মৃন্ময়ের অভদ্র মন বুঝতেই যাচ্ছে না। আজ অনেকদিন পর ল্যাপটপ ওপেন করে মৃন্ময়। মৃন্ময়ের হার্টবিট বেড়ে যায়। ল্যাপটপের ওয়ালপেপার যে প্রিয়ার ছবি ছিল, এটা তো ভুলেই গিয়েছিল মৃন্ময়। প্রিয়ার হাসি মাখা মুখটা দেখে মৃন্ময়ের প্রতিটা হৃদস্পন্দন জানান দেয়, ভালোবাসি প্রিয়া। তবে কি নতুন করে ভালোবেসে ফেললো মৃন্ময়? ল্যাপটপে আরো কিছু ছবি পেল মৃন্ময়। ছবিগুলো ফোনে নিয়ে স্টুডিওর দোকানে গেল। 5টার মতো ছবি পেয়েছে। সবগুলো ছবি বের করে ফ্রেমে বাঁধিয়ে এনেছে মৃন্ময়। মৃন্ময়ের বেডরুম জুড়ে এখন শুধু প্রিয়ার ছবি। প্রিয়ার একটা ছবিতে চুমু খেয়ে বলল, ভালোবাসি। মৃন্ময়ের মা ঘরে ঢুকে বলল, এমন পাগলামির মানে কি মৃন্ময়? কোনটা পাগলামি মা? এটা তোমার চোখে পাগলামি হতে পারে, কিন্তু আমার কাছে আমার ভালোবাসা। হারিয়ে বুঝি লাভ কি? সমস্যা নেই তো, খুঁজে বের করে নেব। যদি অন্য কারো হয়ে যায়? এত অল্প সময়ে ডিসিশন নেওয়ার মতো মেয়ে প্রিয়া না। একবার শুধু দেখা পাই, প্রয়োজনে পা ধরে ফিরিয়ে আনবো। পেছন থেকে মৃন্ময়ের বন্ধু সাদিক বলল, সেদিনও তুই প্রিয়ার পা ধরেই মাপ চেয়েছিলি। সেদিন মাপ চেয়েছিলি ছেড়ে যাওয়ার জন্য, আর এখন চাইবি ভালোবাসার জন্য। দেখো সাদিক, ভুল তো মানুষই করে, তাই না? না জানা ভুলগুলো ক্ষমা করা যায়, কিন্তু জেনে শুনে ভুলগুলো ক্ষমা করা যায় না। সেদিন কিন্তু একবারের জন্য তুই ওর সাথে ভাবিসনি। আমি জানি উত্তর দেওয়ার মতো কিছুই নেই আমার কাছে। এখন আমি শুধু জানি আমি ভালোবাসি প্রিয়াকে, আর ওকে আমি খুঁজে বের করবই। রাত 10টা 50 মিনিট। ফাহাদ মাকে ফোন দেয়।
এই রুম থেকে ওই রুমে ফোন দেওয়ার কি আছে ভেবে পায় না ফাহাদের মা। ফোন রিসিভ করার পর ফাহাদ বলল, তাড়াতাড়ি একটু আমার রুমে আসো তো। ফাহাদের মা ভয় পেয়ে গেল, না জানে কি হলো। ফাহাদের রুমে যাবার পর ফাহাদ মায়ের হাত ধরে টেনে বিছানায় বসে। মায়ের কোলে আয়েশ করে মাথা রেখে ফাহাদ বলল, ও মা, ভালোবাসা মানে কি গো? হঠাৎ এই প্রশ্ন হলো কি তোর আজ? তুমি না বড্ড প্রশ্ন করো মা। আচ্ছা, কাউকে এক পলক দেখে কি ভালোবাসা যায়? উদ্দেশ্য সৎ হলে 1 সেকেন্ডই যথেষ্ট। তুই কি কারো প্রেমে পড়েছিস ফাহাদ? প্রেমে পড়েছি কিনা জানি না মা, তবে ভালোবেসে ফেলেছি। কি বলছিস? সত্যি? কে সে মেয়ে? ছবি আছে? দেখা মেয়েটা দেখতে কেমন? তোকে ভালোবাসে তো? উফ মা, এত অস্থির হচ্ছ কেন? আর একসাথে এতগুলো প্রশ্ন। মেয়েটা তো জানেই না যে আমি ওকে ভালোবেসে ফেলেছি। তাহলে জানিয়ে দে। জানাবো, আর একটু সময় যাক, অবশ্যই জানাবো। সময় নিতে গিয়ে আবার দেরি করে ফেলিস না কিন্তু। না মা, এই ভালোবাসাকে হারাতে দেওয়া যাবে না। ফাহাদ সকাল সকাল অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তার কারণটাও প্রিয়া। প্রিয়া অফিসে আসছে 10 মিনিট আগে। প্রিয়াকে আসতে দেখেই ফাহাদ মনে মনে বলে, এই মেয়েটাকে দেখার জন্য আমি 1 ঘন্টা 40 মিনিট আগে অফিসে এসে বসে আছি, আর মহারানী আসলো মাত্র 10 মিনিট আগে। ফাহাদ লুকিয়ে লুকিয়ে দেখা শুরু করলো প্রিয়াকে। কারণে অকারণে প্রিয়ার আশেপাশে ঘুরঘুর করছে। একটু পরপরই নিজের রুমে ডাকছে। এই ফাইল ওই ফাইল প্রিয়াকে দিয়ে ঘাটাচ্ছে সামনে বসিয়ে। আর সে সময়টুকুই আর চোখে প্রিয়াকে দেখছিল ফাহাদ। প্রিয়া বিষয়টা খেয়াল করলেও প্রথম কয়েকদিন মনের ফুল বলে এড়িয়ে চলল, কিন্তু বিষয়টা এখন মাত্রা রিক্ত হয়ে যাচ্ছে। অফিসের প্রায় অনেকেই বিষয়টাকে নিয়ে কানাঘষা করছে। প্রিয়া একদিন ফাহাদকে বলল, স্যার একটা কথা বলবো? হ্যাঁ শিওর। আপনি আমায় লুকিয়ে লুকিয়ে দেখেন কেন? সে কি, আমি কখন আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখলাম? দূর থেকে কোনো ছেলে ফলো করলে সেটা মেয়েরা বুঝতে পারে, আর আপনি এত কাছে থেকে আমায় দেখেন, সেটা আমার চোখে পড়বে না? তার মানে বলতে চাইছেন আমরা কাছাকাছি থাকি? এমন কখন বললাম আমি? বলেননি? না। আচ্ছা বেশ, তা কে বলল আমি আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখি? বলতে হবে কেন? আমি নিজেই দেখেছি। তার মানে আপনিও আমায় লুকিয়ে লুকিয়ে দেখেন? মোটেও না। না দেখলে জানলেন কি করে যে আমি তাকাই? চোখ পড়ে যায়। তাছাড়া অফিসের অনেকেই বিষয়টা নিয়ে খুব মাতামাতি করছে। আপনার খারাপ লাগে তাতে? অবশ্যই। যেখানে আমি কোনোভাবে ইনভলভ নই সেখানে আমাকে নিয়ে কোনো কোনাখাসা হোক, সেটা আমার পছন্দ। ওকে ওকে, রিল্যাক্স। এত রেগে যাচ্ছেন কেন? আপনি বুঝতে পারছেন না স্যার। কি বুঝতে পারছি না আমি? আপনি কিছুই বুঝতে পারছেন না। আমি অনেক কিছুই বুঝি, বরং আপনিই বোঝেন না। আপনার সাথে কথা বলা আর কলা গাছের সাথে কথা বলাটা একই কথা। প্রিয়া রাগ করে চলে গেল আর ফাহাদ হেসে দিল। মেয়েটাকে এতদিন চুপচাপ স্বভাবের মনে হলেও বেশ রাগ আছে দেখা যাচ্ছে। তারপরের দিন থেকেই প্রিয়া অফিসে আসা বন্ধ করে দেয়। 1 দিন 2 দিন করে পেরিয়ে যখন সময়টা 1 সপ্তাহে চলে যায়, তখন ফাহাদের মনে ভয় ঢোকা শুরু করে। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তবে কি প্রিয়া চাকরিটা ছেড়ে দিল? ভালোবাসা পাওয়ার আগেই কি হারিয়ে গেল? না, এসব কিছুই ভাবতে পারছে না ফাহাদ। এক অজানা ভয় মনের মধ্যে বাসা বাঁধতে শুরু করেছে। ফাহাদ অফিস থেকে প্রিয়ার নাম্বার জোগাড় করে ফোন দেয়, কিন্তু অদ্ভুত, ফোন নাম্বারটা বন্ধ। হলো কি মেয়েটার? এবার ফাহাদের মনটা উতলা হয়ে পড়ল। কি করবে না করবে কিছুই মাথায় ঢুকছে না।
রুমের মধ্যে একা একা পায়চারি করছিল। ফাহাদের মা এসে বলল, কি হয়েছে তোর? কয়েকদিন ধরে দেখি তোকে অস্থির দেখাচ্ছে। ফাহাদ মায়ের হাত জড়িয়ে ধরে বলল, মা, আমি বোধহয় প্রিয়াকে হারিয়ে ফেলেছি। মানে কি হয়েছে? আজ 7টা দিন হয়ে গেল প্রিয়া অফিসে আসে না, কোনো খোঁজ খবরই নেই, ফোন নাম্বারটা পর্যন্ত বন্ধ। এত চিন্তা করিস না বাবা, হয়তো কোনো সমস্যা হয়েছে। চিন্তা তো আমি করতে চাই না মা, কিন্তু ওর অনুপস্থিতি কেন যেন আমায় বেশি টেনশনে ফেলে দিচ্ছে। এক মুহূর্তে কাউকে এত ভালোবাসা যায় এটা আমি বিশ্বাসই করতাম না যদি না আমার সাথে হতো। খারাপ কিছু হবে না, দেখিনিস। যদি সত্যি হারিয়ে ফেলি? দূর পাগল, হবে না এমন কিছু। তোর ভালোবাসা তুই ফিরে পাবি। ওর কোনো ফ্রেন্ডকে চিনিস না? আমি তো তেমন করে কিছুই জানি না ওর ব্যাপারে, শুধু জানি ওকে ভালোবাসি। এখন এটা ভালোবাসা নাকি আকর্ষণ এটা বোঝার জন্য নিজেই নিজেকে সময় দিচ্ছিলাম, আর এর মধ্যেই এই ঘটনা ঘটে গেল। তবে ওকে অফিসের একটা মেয়ের সাথে বেশি মিশতে দেখি, নাম মেবি পৃথা। তাহলে ওকে জিজ্ঞেস করলি তো পারিস। তাই তো, এটা তো আমার মাথায় আসেনি। টেনশনে মাথা এলোমেলো হয়ে গিয়েছিল। কালই অফিসে গিয়ে জিজ্ঞেস করব। পাগল ছেলে আমার। আচ্ছা শোন, মৃন্ময় এসেছে আজ। কি বলো, কখন এসেছে? বিকেলে এসেছে, একটু আগে বাইরে গেল। ও, মৃন্ময় আর ফাহাদ খালাতো ভাই। দুজনের সম্পর্ক শুধু ভাইয়ের নয়, খুব ভালো বন্ধু ওরা। কিছুক্ষণ পরে মৃন্ময় ফোন দেয় ফাহাদকে। হ্যালো ফাহাদ। হ্যাঁ বলো। অফিস থেকে ফিরেছিস? আরো আগেই। তুই কোথায়? বাইরে আছি, আসছি এখনই। আচ্ছা আয়। ফোন রেখে কপালে হাত দিয়ে বিছানায় শুয়ে পড়ে ফাহাদ। মনটা খুব অস্থির। যতক্ষণ না প্রিয়ার কোনো খোঁজ খবর পাবে, প্রিয়াকে একটা নজর দেখতে পারবে, ততক্ষণ পর্যন্ত শান্তি পাবে না ফাহাদ। মলিন মুখে ঘরে প্রবেশ করে মৃন্ময়। মৃন্ময়কে দেখেই উঠে বসে ফাহাদ। কিরে মৃন্ময়, শরীরের এই অবস্থা কেন তোর? আর শরীরে মন প্রাণ না থাকলে কি শরীর ঠিক থাকে? মানে? একজনকে খুঁজছি, মনটা তার কাছেই। কে, রিমি? আরে না, আমার সেই প্রেয়সী। যার সাথে তোর বিয়ে ঠিক হয়েছিল? হ্যাঁ, ওকেই তো আমি ভালোবেসে প্রেয়সী বলে ডাকতাম। চুপ কর শালা, তুই যেই কাজটা করেছিস মেয়েটার সাথে, এরপরও কোন মুখে বলিস ভালোবাসার কথা? আমি জানি রে ভাই, খুব বেশি ভুল করে ফেলেছি, কিন্তু কি করব বল, ওর থেকে দূরে গিয়েই তো ভালোবাসাটা উপলব্ধি করতে পেরেছি। মৃন্ময়ের কথা শুনে দীর্ঘশ্বাস ছাড়ল ফাহাদ। ভালোবাসা বুঝি এমনই, দূরে গেলেই ভালোবাসার গভীরতা অনুভব করা যায়। তো কোথায় খুঁজছিস তাকে? পৃথিবীটা গোল, একটা সময় ঠিকই পেয়ে যাব। ছবি আছে? থাকলে দেখা। ছবি না, আমার প্রেয়সীকে সামনে এনে দেখাবো, দেখবি কত সুন্দরী সে। তাই? ছবি না দেখালে নাই? আমারও এত ইন্টারেস্ট নেই অন্য কাউকে দেখার। তবে তোর প্রেয়সী যত সুন্দরী হোক না কেন, আমার দেখা সেই সাদা পরীর মতো সুন্দর নয়। সাদা পরী কোথায় পেলি তুই? আর কথাবার্তা এমন কেন? কেমন কেমন যেন প্রেম প্রেম গন্ধ পাচ্ছি। ওরে, এটা প্রেম নয়, ভালোবাসা। কিন্তু আমারও যে তোর মতো দশা। কেন, কি হয়েছে? হারিয়ে ফেলেছি পরীটাকে। কিভাবে? নিরুদ্দেশ হয়ে গেছে। ভালোবাসার কথা জানানোর আগেই পাখি ফুরুত। এখন তোর মতোই দেবদাস হয়ে খুঁজছি। হায় রে কপাল,
দুই ভাইয়েরই ফোড়া কপাল, বুঝলি? আল্লাহ যে কবে পাইয়ে দেবে তাদের। আশা ছাড়ছি না, ভালোবাসার টানে হলেও খুঁজে বের করবই। দুইজনে গল্প করতে করতে শুয়ে পড়ল। রাতে খেলোও না, খাবে আর কি। দুজনেরই তো খুশিতে পেট ভরে গেছে। ভালোবাসার মানুষের কথা মনে পড়লে নাকি অদ্ভুত এক ভালো লাগা তৈরি হয়, আর তখন খাওয়ার প্রয়োজন হয় না, পেট আপনা আপনি ভরে যায়। সে রাতে দুই ভাই মিলে জম্পেশ আড্ডা দিয়েছে। দুজনের আড্ডার মানুষটাই তাদের ভালোবাসা। মানুষটা এক অনুভূতিগুলো আলাদা, যেটা জানেও না দুই ভাই। কি জানে কি আছে কপালে। পরের দিন সকালে রেডি হয়ে অফিসে গেল ফাহাদ। অফিসে গিয়েই আগে পৃথাকে খুঁজল। পৃথা তখনও অফিসে আসেনি, তাই তোয়াকে বলে রেখেছিল পৃথা আসলে জানাতে। অফিসে আসার পর পৃথার আর যাওয়া লাগেনি, ফাহাদই এসে পড়েছে। এই নিয়ে 10 বার আসা যাওয়া হয়ে গেছে। পৃথাকে দেখেই এগিয়ে গেল ফাহাদ। পৃথা বলল, সরি স্যার, আমি এখনই যাচ্ছিলাম। না সমস্যা নেই, আসলে একটা কথা জিজ্ঞেস করার জন্য ডেকেছিলাম। জি স্যার, বলুন। আসলে ফাহাদ আমতা আমতা করতে লাগলো। অবশেষে সব লাশ লজ্জা কাটিয়ে বলেই ফেলল, প্রিয়ার কি হয়েছে? অফিসে কেন আসছে না? পৃথার চেহারায়ও চিন্তিত ভাব আসলো। মলিন মুখে বলল, জানি না স্যার, অনেকবার ফোন করছি, ফোন বন্ধ পেয়েছি বারবার, আর ওর বাড়িও চিনি না আমি। ও। ফাহাদ চলে যাচ্ছিল। আস্তে আস্তে সব আশার আলোয় যেন নিভে যাচ্ছিল। হুট করে পৃথার মুখে শুনতে পেল, প্রিয়া। ফাহাদ ভ্রু কুঁচকিয়ে পেছনে তাকালো। হার্টবিট বেড়ে গেছে ফাহাদের। প্রিয়া এসেছে। ফাহাদের মতো খুশি মনে হয় আর কেউ নেই আজ। পরক্ষণেই আবার রাগও হলো। এতদিন কষ্ট দেওয়া এই শাস্তি তো পেতেই হবে। ফাহাদের পিয়ে তোয়াকে ডেকে বলল, প্রিয়াকে আমার রুমে পাঠিয়ে দাও। ওকে স্যার। কিছু সময় পর প্রিয়া ফাহাদের রুমে যায়। আজ কিছুই বলছে না প্রিয়া। ফাহাদ ভেবেছিল সেদিনের মতো হয়তো বাচ্চামো করবে, বকবক করবে, কিন্তু এমন কিছুই করেনি প্রিয়া। শুধু চুপ করে দাঁড়িয়ে আছে, মুখে কোনো চঞ্চলতা নেই, আগের থেকে শুকিয়ে গিয়েছে। চোখের নিচে কালো দাগ পড়েছে। অজানা ভয়ে বুকে মোচড় দিয়ে উঠল ফাহাদের। কি হয়েছে প্রিয়ার? প্রিয়া চুপচাপ দাঁড়িয়ে আছে। ফাহাদ বলল, এতদিন অফিসে আসেননি কেন? সমস্যা ছিল। কি সমস্যা? প্রিয়া এবার উত্তর দিল না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ফাহাদ আবার বলল, আমি কিছু জিজ্ঞেস করেছি, কি সমস্যা ছিল যে এতদিন অফিসে আসলেন না? একটা ফোন করে তো জানাই মানুষ, ফোনটা পর্যন্ত বন্ধ করে রেখেছিলেন আপনি। কি সমস্যা আপনার বলেন? আমার অফিসে কাজ করতে ভালো লাগে না, না কি আমায় বিরক্ত লাগে? আপনার দিকে তাকাই বলে খুব সমস্যা? ধমক দিয়ে এই কথাগুলো বলল ফাহাদ। ফাহাদের কথায় অধিকার স্পষ্ট, কিন্তু কিসের অধিকার সেটা বোঝে না প্রিয়া। ফাহাদের ধমকে প্রিয়া কেঁদেই দিল। ফাহাদ ছাড়ি দিয়ে বলল, কিছু বললেই শুধু ফ্যাস ফ্যাস করে কাঁদে, এছাড়া আর কিছু পারেন না? কি হয়েছে সেটা তো বলবেন। প্রিয়া কাঁদতে কাঁদতেই বলল, সরি স্যার, আর এমন হবে না। আমি ইচ্ছে করে এতদিন অনুপস্থিত ছিলাম না। দয়া করে শেষবারের মতো একটা সুযোগ দিন প্লিজ। ফাহাদ মনে মনে বলল, আমি বলি কি আর সে বুঝে কি? ওরে জ্বালা, আমি কি একবারও বলেছি যে অফিস থেকে বের করে দিব? আমার যে টেনশন হয় সেটা এই মেয়ে বুঝবে না। এত অবুঝ কেন এই মেয়ে? ফাহাদ যথাসম্ভব রাগ দমিয়ে বলল, আচ্ছা আপনি এখন যান। প্রিয়া চলে যাবার পর ফাহাদ মাকে ফোন দিল। হ্যালো মা। হ্যাঁ বল। পেয়ে গেছি মা, পেয়ে গেছি। কি পেয়ে গিয়েছিস? আমার সাদা পরীকে পেয়ে গেছি মা।
অফিসে এসেছে? হ্যাঁ মা। তাহলে তো আমার ছেলেটা আজ খুব খুশি। অনেক খুশি মা, কিন্তু কিছু একটা গন্ডগোল আছে মা। কিসের গন্ডগোল? প্রিয়ার চোখ মুখ কেমন জানি, কি জানি হয়েছে, কিন্তু সেটা বলছে না। হয়তো পারিবারিক কিছু, তাই তোকে বলেনি। তাছাড়া তুই ওর বস, তোকে কি আর সব বলবে নাকি? তাহলে কি করে জানবো? ওর কোন ফ্রেন্ড যেন আছে, ওকে তুই জিজ্ঞেস করা। এটা করা যেতে পারে, কিন্তু মা পৃথা বিষয়টা কিভাবে নিবে সেটাই তো বুঝতেছি না। অফিসের বস অফিসেরই একজনকে পছন্দ করে, ভালোবাসে, বিষয়টা কেমন জানি না। এখানে কেমন জানির কি আছে? কে কিভাবে নেবে সেটা তার বিষয়। তোর কাজ হচ্ছে তুই কিভাবে প্রিয়ার সব ইনফরমেশন নেবে। এখন ওর ইনফরমেশন তো আর ও নিজে এসেই দেবে না, তাই না? এই জন্য অবশ্যই ওর কাছে কারোর সাহায্য দরকার তোর। আর ওর কাছের কেউ বলতে তুই শুধু পৃথাকে চিনিস, সো তোকে সাহায্য করতে পারলে পৃথাই পারবে। প্রয়োজনে ওকে সব জানা, ও তোকে সাহায্য করতে পারবে। ভালোবাসাকে পাওয়ার জন্য যা করা লাগবে করবি। যেটা সবাই দুদিন পর এমনিতে জানবে, সেটা না হয় দুদিন আগেই কেউ জানো। ও মা, সত্যি তুমি বেস্ট। এই জন্যই বোধ হয় আমার কোনো বেস্ট ফ্রেন্ড নেই। যার বেস্ট ফ্রেন্ডের মতো মা আছে, তার আবার কোনো বেস্ট ফ্রেন্ডের দরকার হয় নাকি? লাভ ইউ সো মাচ মা। পাগল ছেলে আমার, লাভ ইউ টু। এখন যা, কাজে লেগে পড়। যথাজ্ঞা মেরি আম্মি যান। রেস্টুরেন্টে অপেক্ষা করছে পৃথা। কিছুক্ষণ পরে ফাহাদ আসে। ফাহাদকে দেখে পৃথা দাঁড়িয়ে পড়ে। ফাহাদ মুস্কি হেসে বলে, আরে বসো বসো, রেস্টুরেন্টে এত ফর্মালিটি দেখাতে হবে না। সমস্যা নেই স্যার। ফাহাদ বসতে বসতে বলল, এখানে আসার জন্য কোনো সমস্যা হয়নি তো? না স্যার। আসলে যে কথাগুলো বলবো সেগুলো অফিসে বলার মতো নয়, তাই এখানে ডেকেছি। সমস্যা নেই স্যার, আপনি বলুন। অ্যাকচুয়ালি কথা বলার টপিক হচ্ছে প্রিয়া। পৃথা মুস্কি হেসে বলল, এটাই আন্দাজ করেছিলাম। মানে? না মানে, প্রায় দেখতাম আপনি লুকিয়ে লুকিয়ে প্রিয়াকে দেখেন। ফাহাদ লজ্জা পেয়ে মাথা চুলকালো। আসলে কি জানো পৃথা, কখনো ভাবতেই পারিনি এভাবে কাউকে ভালোবেসে ফেলবো। সেই বৃষ্টিতে সাদা ড্রেসে আধ ভেজা অবস্থায় দেখে কি যে হলো আমার। এখন ধ্যানে জ্ঞানে শুধুই প্রিয়া। তাহলে ওকে বলছেন না কেন? বলবো, আসলে আমি সেরকমভাবে প্রিপেইড নই তো, তাই চাচ্ছিলাম একটু সময় নিতে। ও আচ্ছা, এই কদিনও অফিসে আসেনি কেন জানো? না স্যার, অনেকবার জিজ্ঞেস করেছি, বলেনি। বলেছে পরে বলবে। তবে মুখ দেখে মনে হয়েছিল যাই হোক না কেন ভালো হয়নি। ফাহাদ চিন্তিত স্বরে বলল, এক কাজ করবে, কাল কি হয়েছে তা জানার জন্য ওকে ফোর্স করবে। যেভাবেই হোক ওর থেকে কথা আদায় করবে। আর যখন জিজ্ঞেস করবে তখন আমায় বলবে, আমি কল দিব। তুমি শুধু ফোনটা লাইনে রেখো। আচ্ছা। আর হ্যাঁ, প্লিজ এসব কিছু আগেই কাউকে জানিও না, এমনকি প্রিয়াকেও না। ওকে স্যার। থ্যাংক ইউ। ফাহাদ বাড়িতে গিয়ে মাকে জড়িয়ে ধরল। ফাহাদের বাবা তখন পত্রিকা পড়ছিলেন। পত্রিকার পাতা উল্টে বলল, কি ব্যাপার, খুব খুশি মনে হচ্ছে? আব্বু খুব খুশি। তো কি কারণ শুনি, আমরা একটু খুশি হই তোমার সাথে। সরি আব্বু, এখন তো বলা যাবে না, তবে সময় হলে অবশ্যই জানাবো। সিরিয়াস কিছু মনে হচ্ছে? ফাহাদ কিছু বলল না, লাজুক হেসে উপরে চলে গেল। মৃন্ময় তখন বারান্দায় দাঁড়িয়ে গান শুনছিল। ফাহাদকে দেখে মৃন্ময় বলল, একটু আগে বাড়িতে আসতে পারিস না? কেন? কেন আবার কি?
আমার সাথে একটু সময় কাটাবি? ধুর বেটা, এতদিন পর আমার সাদা পরীটাকে পেয়েছি, ওকে না দেখে তোকে দেখবো? কি সেলফিশ রে। যাই হোক, অফিসে এসেছে? হ্যাঁ রে, এই জন্যই তো আজ এত খুশি আমি। খুব লাকি রে তুই। তোর পরীকে তো তুই খুঁজে পেলি, কিন্তু আমার প্রেয়সীকে যে আমি কবে পাবো কে জানে। মন খারাপ করিস না, খুব শীঘ্রই খুঁজে পাবি, দেখিস। তাই যেন হয়, তবে আমার ট্রিট চাই। কিসের ট্রিট? এই যে তোর পরীকে খুঁজে পেলি তাই। ও আচ্ছা, এই ব্যাপার। ওকে খাওয়াবো, যত খেতে পারিস খাওয়াবো, কিন্তু আজ না ভাই, কাল খাওয়াবো। আজ খুব টায়ার্ড আমি, কাল অফিস 5টায় ছুটি দিবে, তখন বাইরে যাব, কেমন? অফিস থেকে 40 মিনিট লাগে যেতে। একটা রেস্টুরেন্ট আছে, দারুণ সব খাবার পাওয়া যায়। ওকে, ডান। পরের দিন লাঞ্চ টাইমে খুব ফোর্স করছে পৃথা প্রিয়াকে। ফাহাদ তখন ফোনের লাইনেই আছে, সব শুনছে। প্রিয়া বলতেই নারাজ, বারবার কথা ঘোরানোর চেষ্টা করছে। পৃথা এবার ইমোশনাল ব্ল্যাকমেল করে বলল, তুই কি আমায় একটু বিশ্বাস করিস না প্রিয়? আমার সাথে কি শেয়ার করা যায় না? উল্টাপাল্টা ভাবিস না রে পৃথা। এই নতুন জগতে আমার বন্ধু বলতে শুধু তুই আছিস, আমার আপন, যাকে আমি সব শেয়ার করি। কিন্তু এই বিষয়টা তুই সহ্য করতে পারবি না, তাই আমি বলতে চাচ্ছি না। যেটা তুই সহ্য করতে পেরেছিস সেটা আমিও পারবো না। তোর সাথে ঘটে যাওয়া ঘটনা তুই সহ্য করতে পারলে আমিও পারবো। আফটার অল তুই আমার ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড। প্লিজ বল, কি হয়েছে? প্রিয়ার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে, গলাটা ধরে আসছে। ধরা গলায় প্রিয়া বলল, সব শেষ হয়ে গিয়েছে রে পৃথা। নতুন জগতে নতুনভাবে বাঁচার সব আশা নিভে গিয়েছে, সব। আমি সত্যি একটা অলক্ষী। ওই দিন অফিস শেষে বাড়িতে গিয়ে দেখি 2 ভাবি, মা বাবা আর ভাই এসেছে। আমার 2 ভাবি সম্পর্কে আপন বোন, ছোট ভাইয়া আর ছোট ভাবির রিলেশন ছিল। তখন প্রস্তাবের মাধ্যমেই বাড়ির 2 মেয়েকে আমরা 2 ভাইয়ের বউ করে আনি। আমি তাদের সাথে কুশল বিনিময় করে আমার রুমে চলে যাই। ভাবির ছোট ভাই আমায় আগে থেকেই পছন্দ করত, যেটা আমি জানতাম, তাই সবসময় এড়িয়ে চলতাম। আমার পিছু পিছু ভাবির ছোট ভাই রামিম আমার রুমে আসে, খাটের উপর বসে বলল, কি খবর বিয়ান সাহেবা? খবর কি তোমার? আমার খুব রাগ হয় তখন। সরাসরি একটা মেয়ের রুমে আসা, আবার খাটে বসা, বিষয়টা খুবই বিরক্তিকর। কিন্তু ভাবির ভাই বলে কিছু বলিনি, মুখে হাসির রেখা টেনে বলেছিলাম, জি ভালো। মন খারাপ নাকি? না। তাহলে কথা বলছো না কেন? একটু টায়ার্ড তো, তাই মাথা ব্যথা করছে। আসো মাথা টিপে দিই। আশ্চর্য, নিজের সীমা অতিক্রম করবেন না প্লিজ। আরে আরে, রেগে যাচ্ছ কেন? আমি তো মজা করলাম। আপনি এখন আসতে পারেন। প্রিয়া? আর কতবার বলবো তোমাকে ভালোবাসি? আমি কতবার বলবো যে আমি আপনাকে ভালোবাসি না? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি কিচ্ছু বুঝতে চাই না। আমার এসব ভালোবাসার প্রতি কোনো ইন্টেনশন নেই। আমি তো তোমায় বিয়ে করতে চাই। দেখো, তোমার অতীত নিয়ে আমার কোনো সমস্যা নেই। আপনার সমস্যা থাকলেই বা আমার কি? আমার অতীতকে দুর্বলতা ভেবে আমায় বিয়ে করবেন এই আশা থাকলে প্লিজ সেটা ভুলে যান। আপনাকে আমি কোনো জন্মেও বিয়ে করব না, তার কারণও আপনি খুব ভালো করেই জানেন। দেখো, আমি জানি আমি নেশা করি, মেয়েদের প্রতি উইক, কিন্তু প্রমিস, তুমি আমার জীবনে আসলে সব ছেড়ে দেব আমি। হাসালেন রামিম। শুনেছিলাম আপনি নাকি আপনার মাকে ছুঁয়েও কথা দিয়েছিলেন এসব আর করবেন না, কিন্তু আপনি কথা রাখতে পেরেছেন কি? পারেননি তো। যে ছেলে গর্ভধারিণীকে দেওয়া কথা রাখতে পারে না, সে আমায় দেওয়া কথা রাখবে?
তুমি শোনো। আমি আর কিচ্ছু শুনতে চাই না। আপনি এখনই আমার রুম থেকে বেরিয়ে যাবেন প্লিজ, নয়তো আপনি থাকেন, আমি চলে যাই। এরপর আর রামিম কিছু বলেনি, চলে যায়। কিন্তু দমে যায়নি তখনও, আমায় বিয়ে করার জন্য উঠে পড়ে লাগে। আমার দুই ভাবিকে এই বিষয়টা জানায়। ভাবিরা তাদের আদরের ভাইয়ের আবদার রাখতে গিয়ে আমার কথা ভাবা ভুলে যায়। ভাইয়াদের বিষয়টা বোঝায়। আমি রাজি ছিলাম না বিধায় ভাইয়ারাও কেউ রাজি হয়নি। কিন্তু ভাবিরা এমন কি বুঝিয়েছিল কে জানে। আর রামিমও এত ভালো মানুষ সাজার অভিনয় করলো যে ভাইয়ারাও রাজি হয়ে যায়। সবাই মিলে আমাকে বোঝাতে শুরু করে, আমার অফিস আসা বন্ধ করে দেয়। আমি জেনে শুনে অমন একটা লোককে কি করে বিয়ে করতাম বল। আমি রাজি হইনি, একমাত্র মাই আমার পাশে ছিল। আমার সে পরিচিত ভাই ভাবিদের আবারও অচেনা মনে হতে শুরু করলো। একদিন ভাইয়ারা মাকে বলল, তুমি তোমার মেয়েকে বোঝাচ্ছ না কেন? আমরা কি ওর খারাপ চাই? যদি ওর খারাপ চাইতাম তাহলে কি ফিরে আসতাম আমরা? ওর প্রথম সেই ঘটনার পর বাবা মারা যায়, তখন কিন্তু আমরা দূরে সরে থাকতে পারিনি মা, সাপোর্ট হয়ে ওর পাশে দাঁড়িয়েছি। আর আজ ওর কাছে আমাদের কথার কোনো মূল্য নেই। দেখ বাবা, সংসারও ও করবে, তাহলে ও যখন রাজি না, কেন বারবার এমন জোর করছিস? বাহ, তুমিও তো দেখছি এখন মেয়ের দলে। এটা দলের কোনো বিষয় না রে বাবা, একটু ওর কথা ভাব। ওর কথা ভেবেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে রামিসের সাথেই ওর বিয়ে দিব। তুমি দেখো মা, আমাদের বোন অনেক সুখী হবে। আড়াল থেকে সেদিন সবটা শুনেছিলাম আমি। পরিস্থিতি যে আমার অনুকূলে ছিল না সেটা আমি ঢের বুঝতে পেরেছিলাম। শুধুমাত্র মায়ের মুখের দিকে তাকিয়ে রাজিও হয়ে গিয়েছিলাম। ঘরোয়াভাবে বিয়ের কথা ছিল। এরপর এইটুকু বলে হু হু করে কেঁদে দিল প্রিয়া। ওপাশ থেকে নিঃশব্দে সব শুনছিল ফাহাদ। প্রিয়ার কান্নাগুলো তীরের মতো বিচ্ছিল ফাহাদের বুকে। মনে তখন এক অজানা ভয়, তবে কি সত্যিই ফাহাদ প্রিয়াকে হারিয়ে ফেলল? পৃথা প্রিয়াকে জড়িয়ে ধরে বলল, কাঁদিস না প্লিজ। এরপর কি হলো? প্রিয়া কাঁদতে কাঁদতেই বলল, এরপরই আমার পরিবারটা এলোমেলো হয়ে গেল রে পৃথা। বিয়ের আগের দিন রাতে রামিম ড্রিঙ্ক করে আমার রুমে আসে। রাত তখন 11টার মতো বাজবে। আমি বসে বসে উপন্যাসের বই পড়ছিলাম। রামিম হুট করে রুমে ঢুকে যায়, আমার পাশে বসে আমার হাত ধরে। আমি ছাড়ানোর অনেক চেষ্টা করি, কিন্তু ও অনেক বেশি জোরাজোরি শুরু করে দেয়। ওকে দেখে আমি স্পষ্ট বুঝতে পেরেছিলাম ও মদ খেয়েছে। আমি বারবার বলছিলাম, রুম থেকে বেরিয়ে যান প্লিজ, বেরিয়ে যান। সরিয়ে দিচ্ছে কেন? কাল তো আমাদের বিয়ে হবে। আমি রুম থেকে বের হতে বলেছি আপনাকে। রামিম কিছুতেই আমার কথা শুনছিল না। তখন আমি সজোরে একটা থাপ্পড় দিই রামিমকে, ধাক্কা দিয়ে সরিয়ে চেঁচামেচি শুরু করি। তখন সবাই দৌড়ে আমার রুমে আসে। আমি কেঁদে কেঁদে সব বলি ওদের। কিন্তু জানিস পৃথা, আমার ভাইয়া এর কোনো প্রতিবাদ করেনি। উল্টো বলেছে নেশা করেছে তো তাই এমন হয়ে গেছে, মাফ করে দে ওরে বোন। রামিমের অমন ব্যবহারে যতটা না কষ্ট পেয়েছিলাম, তার চেয়ে অনেক গুণ বেশি কষ্ট পেয়েছিলাম ভাইয়া ভাবির কথায়। তখন আর চুপ করে থাকতে পারিনি। রাগে বলেছিলাম, আমি এই বিয়ে করব না এমন চরিত্রহীন নেশাখোর ছেলেকে বিয়ে। এতে যদি কখনো আমার বিয়ে না হয় তো না হোক, তবু আমি এই বিয়ে করব না। এখন যা খুশি করতে পারো তোমরা। তখন এক কথায় দুই কথায় অনেক ঝামেলা হয়ে যায় বাড়িতে। এই বিয়ে না করলে ভাবিরা বাপের বাড়ি চলে যাবে সিদ্ধান্ত নেয়। ভাইয়ারাও চায় আমি এই বিয়েটা করি। মা শুধু মুখে আঁচল গুজে কাঁদত, কিন্তু আমি আমার সিদ্ধান্তে দৃঢ় ছিলাম। অন্যায়ের কাছে আমি মাথা নত কিছুতেই করব না। ভাইয়া ঠান্ডা মাথায় বলেছিল, দেখ বোন, মানছি রামিম একটা ভুল করেই ফেলেছে, তাই বলে বিয়েটাই ভেঙে দিবি? আগের কথাই ভাব, পরপর দুইটা অতীত তোর। তাছাড়া রামিম সব জেনেই তোকে বিয়ে করতে রাজি, আর তুই ওর একটা দোষ মাফ করতে পারবি না। বাহ ভাইয়া বাহ, কয়লা ধুলে যেমন ময়লা যায় না, তেমনি খারাপ সময়ে পাশে দাঁড়ালেই ভাইয়ের দায়িত্ব পালন করা যায় না। আমায় বিয়ে দিতে চাচ্ছ নাকি কোরবানি দিতে চাইছো তোমরা?
আমি মেয়ে বলে সবসময় স্যাক্রিফাইস আমাকেই করতে হবে কেন? সবসময় আমিই কেন? প্রয়োজনে সারা জীবন এইভাবেই থাকবো, তবুও এমন চরিত্রহীন কাউকে আমি বিয়ে করব না। ভয় দেখাচ্ছ? আমি আর ভয় পাই না ভাইয়া। বিয়ের প্রায় 1 বছরের মাথায় 2 ভাই মিলে কৌশলে আলাদা হয়ে গিয়েছিলে। বলেছিলে অফিস থেকে ট্রান্সফার করা হয়েছে, মাসেও একটা খবর নিতে না। আমি বুঝতাম না ভেবেছো? তখন কি তোমাদের ছাড়া থাকিনি? থেকেছি তো। এরপর আব্বু মৃত্যুর পর আবার ফিরে এলে, মনে হয়েছিল পৃথিবী ফিরে পেয়েছি আমি, কিন্তু আমি তো ভুল ছিলাম। তোমরা শোধরাওনি ভাইয়া, তোমরা শোধরাওনি। ভাবির আগে গসগস করতে করতে বলতেছিল, এইটুকুন একটা মেয়ের কাছে আমাদের এত কথা শুনতে হচ্ছে। তোমাদের কথায় ফিরে আসছিলাম, আর এখন তোমরাই বোন এসব কথা শোনাচ্ছে। নিজের ছোট বোনের মতো ভালোবেসেছিলাম, আর তোমার বোন এর প্রতিদান দিচ্ছে এখন। ভাবি, আমার আপু কিন্তু কখনোই এই অন্যায়কে প্রশ্রয় দিত না। এটা সত্যি যে কয়টা দিন একসাথে ছিলে, সে কয়টা দিন শুধু আপুর মতোই না, মায়ের মতোও ভালোবেসেছ। তাহলে এখন এমন চেঞ্জ হয়ে যাচ্ছ কেন ভাবি? ভাবির আর কোনো উত্তর পাইনি। তারা চলে যাওয়ার জন্য রেডি। ভাইয়াদের বলেছিলাম, তোমরাও নিঃসংকোচে চলে যেতে পারো, আটকাবো না। ছোট ছোট বাচ্চা আছে তোমাদের, আমাদের জন্য নিজেদের পরিবার নষ্ট করো না। মাকে নিয়ে আমি ভালো থাকবো। জানিস পৃথা, তখন মুখে একটা কথা বললেও মনে মনে বলেছিলাম, ভাইয়া প্লিজ যেও না, প্লিজ যেও না। কিন্তু আমাকে অবাক করে দিয়ে সবাই চলে গেল। তখন থেকে মাকে নিয়ে আমার একলা জীবন। প্রিয়া এবার জোরে জোরে শব্দ করে কাঁদছে। প্রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে পৃথা। পৃথাও কাঁদছে। কি করে একটা মানুষ এত কষ্ট সহ্য করতে পারে? ক্যান্টিনে অনেক মানুষ জড়ো হয়ে গেছে। ফোনের ওপাশে ফাহাদও কাঁদছে। ভাবতেই পারছে না মেয়েটার এত কষ্ট। ইচ্ছে করছে রামিম ছেলেটাকে খুন করে ফেলতে। উপাস থেকে মানুষের হইচই শোনা যাচ্ছে, সবার চোখে মুখে কৌতূহল। কি হয়েছে? এই মুহূর্তেই পরিস্থিতি সামলাতেই হবে। ফাহাদ ভালো করে চোখ মুখ মুছে নিল। এরপর ক্যান্টিনে গিয়ে বলল, কি হয়েছে কি এখানে? এত হইচই কেন? আর ক্যান্টিনে কি সবার? লাঞ্চ টাইম যে পেরিয়ে গেছে, সে খেয়াল কি আছে আরো? যাও সবাই যে যার কাজে। ফাহাদের ধমকে সবাই চলে যায়। ক্যান্টিন এখন পুরোপুরি শান্ত। ফাহাদ ইশারায় পৃথাকে চলে যেতে বলল। পৃথার চোখ মুছতে মুছতে বেরিয়ে গেল। প্রিয়াও চোখ মুছতেছে, কিন্তু বারবার চোখে পানি এসে পড়ছে। কাঁদতে কাঁদতে হেসকে উঠে গিয়েছে। ফাহাদ গিয়ে প্রিয়ার পাশে বসলো। প্রিয়া ভাঙা ভাঙা গলায় বলল, সরি স্যার, আমি কাজে যাচ্ছি। প্রিয়া চলে যাবার সময় পেছন থেকে ফাহাদ হাত টেনে ধরে। প্রিয়া দাঁড়িয়ে পড়ে। ফাহাদ প্রিয়ার সামনে গিয়ে চোখে পানি মুছে বলল, এই মিষ্টি চোখে পানি মানায় না। কারা কাঁদে জানেন? যারা হেরে যায়। আপনি কি এত সহজেই হেরে যাবেন? প্রিয়ার কি হলো কে জানে। দুম করে কাঁদতে কাঁদতে ফাহাদের বুকে ঝাঁপিয়ে পড়ল। কেন সবসময় আমার সাথেই এমন হতে হবে? কেন? ফাহাদ প্রিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, কাম ডাউন প্রিয়া। প্রিয়া ফাহাদকে ছেড়ে দিয়ে দৌড়ে চলে যায়। রেস্টুরেন্টে বসে আছে ফাহাদ আর মৃন্ময়। খাবার অর্ডার দেওয়া হয়েছে। মৃন্ময়ের মন খারাপ। কালই ওকে বাসায় ব্যাক করতে হবে। বিজনেসের একটা কাজে বাইরে যেতে হবে। বাবার আদেশ বলে কথা। খাবার সামনে থাকা সত্ত্বেও মৃন্ময় চুপ করে বসে আছে। ফাহাদ মৃন্ময়কে ধাক্কা দিয়ে বলল, কিরে খাচ্ছিস না কেন? ভালো লাগছে না। আরে খেয়ে তো দেখ, এই রেস্টুরেন্টের খাবারগুলো জাস্ট ইয়াম্মি। মন ভালো না থাকলে কি খেতে ইচ্ছে করে? আরে মন খারাপ করছিস কেন? তুই তো আর একেবারে চলে যাচ্ছিস না। কাজটা শেষ করে তো চলে আসবি। নে এখন খা। এরপর মৃন্ময় আর ফাহাদ একসাথে খাওয়া শুরু করলো। বাড়িতে কোনো পাচার নেই। ফ্রিজও সম্পূর্ণ ফাঁকা। সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখে প্রিয়া মাকে বলল, ও মা, ঘরে তো কোনো বাজারই নেই। হ্যাঁ রে, বাজার করতে হবে।
আজ ডিম রান্না করেছি, রাতে এগুলো দিয়েই আমাদের চলে যাবে। কাল আমি বাজার করে আনবো। কাল কখন বাজার করবে আর কখন রান্না করবে? আমি বরং যাই, পাশের বাজার থেকে কিছু কিনে আনি। না না, তোকে বাজারে যেতে হবে না। কেন? কেন আবার কি? আমি বারণ করেছি তাই? বারণ করলেই হবে? খেতে হবে না? তুমি টিভি দেখো, আমি শুধু যাব আর আসবো। তাহলে আমাকেও তোর সাথে নিয়ে চল। তুমি আবার কষ্ট করে যাবে কেন? তুমি বাসায় থাকো, যখন মাসকাবাড়ি বাজার করব তখন দুজন একসাথে যাব, কেমন? প্রিয়া একটা ব্যাগ নিয়ে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। নতুন জায়গা, খুব একটা চেনে না প্রিয়া। ফুটপাথ ধরে হাঁটছিল, টুকটাক বাজার করে বাসায় ফিরছিল। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সন্ধ্যা 7টা বাজে। এখনো কত কপতি হাত ধরে হেঁটে যাচ্ছে। কেউ বা রিক্সায় চড়ে ঘুরে বেড়াচ্ছে। পাশেই খেয়াল করলো একটা ছেলে একটা মেয়েকে হাত ধরে রাস্তা পার করে দিচ্ছে। দৃশ্যটা দেখে প্রিয়ার ভেতর থেকে একটা লম্বা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। প্রিয়া আর সেদিকে খেয়াল না করে হাঁটা শুরু করে। ফাহাদ আর মৃন্ময় খাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। ফাহাদ বলল, চল ব্যস্ত শহরে একটু হাঁটি। মৃন্ময় হাসি মুখে বলল, চল। দুই ভাই মিলে হাঁটছিল আর গল্প করছিল। ফাহাদ বলল, এইভাবে হাঁটতে ভালো লাগছে না, তুই দাঁড়া, আমি দোকান থেকে কিছু কিনে আনি। যা। ফাহাদ দোকানে গেল। মৃন্ময় প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে গুনগুন করে গান গাইছিল। আচমকা মৃন্ময়ের হার্টবিট বেড়ে গেল। পা দুইটা অসাড় হয়ে আছে, সামনে এগোতে পারছে না। মুখ দিয়ে অনেক কষ্টে বের করলো, ফাহাদ, প্রেয়সী প্রেয়সী। মৃন্ময় দৌড়াতে শুরু করলো। পেছন পেছন ফাহাদও দৌড়ালো। দৌড়াতে দৌড়াতে মৃন্ময় থেমে গেল, সাথে ফাহাদও। দুজনের সামনে হাঁপাচ্ছে। ফাহাদ হাঁপাতে হাঁপাতেই বলল, প্রেয়সী প্রেয়সী বলে চেঁচাচ্ছিলি কেন? আমি প্রেয়সীকে দেখেছি ফাহাদ। কি বলিস? কোথায় দেখলি? যেখানে তুই দোকানে গেলি তখন দেখলাম আমি ওকে। তুই শিওর তুই ওকে দেখেছিস? আমি স্পষ্ট দেখেছি। ওকে চিনতে আমার একটুও ভুল হবে না। তাহলে কোথায় চলে গেল? জানি না, এত মানুষের ভিড়ে হারিয়ে ফেলেছি। ও কি তোকে দেখেছে? আমিও শিওর না, তবে মনে হচ্ছে দেখেছে। যে নিজে থেকে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া কঠিন রে মৃন্ময়। এত সামনে থেকে দেখেছি, তবুও বলছিস খুঁজে পাওয়া কঠিন? দেখা আর মানুষটাকে পাওয়া এক কথা নয়। এমনও তো হতে পারে সে তোর কাছে ধরাই দিতে চায় না কখনো। জানি না আমি এত কিছু। আমি শুধু জানি একবার যখন ওকে এখানে দেখেছি তখন ওকে তো আমি খুঁজে বের করবই। তারপর আর কি? ক্ষমা চাইব। যদি ফিরে না আসে? তুই আমার ভাই নাকি শত্রু? হ্যাঁ, পজিটিভ ভাবতে পারিস না? ফাহাদ এবার হেসে দিল, বলল, সরি, তবে পজিটিভ ভাবার আগে নেগেটিভ দিকটা ভাবতে হয়। সব ভাবাভাবি বাদ। বিজনেসের কাজে যে মালয়েশিয়া যাওয়ার কথা ছিল সেটাও ক্যান্সেল। পাগল হলি নাকি তুই? আঙ্কেল এতে ভীষণ রেগে যাবে। পাগলামি না করে কাজটা কর। বাড়ির সবাইকে খুশি রাখ আগে। আর একবার যখন তাকে দেখেছিস তখন এটা তো শিওর যে তোরা এক দেশে এক জেলাতেই আছিস। সো ওকে খুঁজে বের করতে কোনো সমস্যা হবে না। আর একবার যা করেছিস এরপরও পরিবারের সাপোর্ট পাওয়া অনেক কঠিন, বুঝলি? মৃন্ময় ভাবলেশীন ভাবে বলল, কি বুঝলি? তুই যা বুঝলি। তাহলে তুই মালয়েশিয়া যাচ্ছিস তো? দ্যাটস লাইক এ গুড বয়। নাও লেটস গো।
বাড়িতে গিয়ে দরজা আটকেই ফ্লোরে ধপাস করে ব্যাগটা ফেললো প্রিয়া। জগ থেকে পানি ঢেলে ঢক ঢক করে খেলো, অনেকটা হাঁপিয়ে গিয়েছে। মা এসে বলল, এমন হাঁপাচ্ছিস কেন? প্রিয়া কিছুক্ষণ দম নিয়ে বলল, মা, মৃন্ময়কে দেখেছি আজ। কোথায়? বাজারের ওইখানে। ও তোকে দেখেছে? হ্যাঁ, শুধুই দেখিনি, আমার পেছন পেছনেও এসেছিল, আমি লুকিয়েছিলাম। ওকে দেখে লুকানোর কি আছে? তুই তো কিছু করিসনি। সব অতীত থেকে দূরে সরার জন্য সব চেঞ্জ করে নতুন জায়গায় আসা। সেখানে যদি অতীত এসে এইভাবে হাত বাড়ায়, তখন আমি লুকাবো না? এসব বাজে অতীতের সম্মুখীন আমি হতে চাই না মা, ঘৃণা করি আমি অনেক। মা প্রিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, শান্ত হ, আর যা ফ্রেশ হয়ে নে। অতীত চাইলেও আর তোকে ছুতে পারবে না। মৃন্ময় মালয়েশিয়া চলে গিয়েছে, কিন্তু মনটা বাংলাদেশেই পড়ে আছে। ফাহাদ আজকাল প্রিয়াকে নিয়েই ব্রিফোত থাকে। মনের না বলা কথাটাকে এখনো হৃদয়ে বন্দি করে রেখেছে। কবে যে এই মনের শিকল থেকে মুক্তি হবে, ভালোবাসার কথা কে জানে। অফিস থেকে একটা ট্যুরের ব্যবস্থা করা হয়েছে সিলেটে। প্রিয়া প্রথমে যেতে একদম রাজি হয়নি। ফাহাদ এটা টোপ হিসেবে কাজে লাগালো পৃথাকে দিয়ে রাজি করালো। বাসে বসে যে যার মতো আনন্দ করছে, আর ফাহাদ চুপিসারে দেখছে প্রিয়াকে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, কেউ সেটা বুঝতেও পারছে না, কারণ ফাহাদ চোখে কালো সানগ্লাস পরে বাসের সিটের সাথে হেলান দিয়েছে, যাতে সবাই বুঝে যায় ফাহাদ ঘুমাচ্ছে। স্পটে পৌঁছে সবাই ফ্রেশ হয়ে আগে খেয়ে নিল, এরপর যে যার মতো ঘুরতে শুরু করলো। পৃথা আর প্রিয়া চা বাগানের উঁচু নিচু জায়গায় ঘুরছিল। প্রাকৃতিক দৃশ্য যে কতটা মনোরম তা বাহিরে গেলেই বোঝা যায়। পৃথার ফোন আসায় পৃথা ফোনে কথা বলছিল, আর প্রিয়া অন্য মনস্ক হয়ে হাসছিল। মনটা বিষণ্ণ খুব। হুট করেই ফাহাদ পেছন থেকে বলে, কি ম্যাম, মন খারাপ? প্রিয়া পেছনে তাকিয়ে দেখলো ফাহাদ। মন খারাপ না? না। সত্যি? একটা কথা বলি? জি। আমি যদি আপনাকে তুমি করে ডাকি তাহলে কি কোনো সমস্যা? প্রিয়া ভ্রু কুঁচকিয়ে তাকালো, বলল, না, সমস্যা হবে কেন? আপনি তো পৃথাকেও তুমি করে ডাকেন। ফাহাদের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। মনে মনে বলল, এই মেয়েটা এত আনরোমান্টিক, কিসের সাথে কি তুলনা করে? আরে আমি কি পৃথাকে ভালোবেসে তুমি ডাকি নাকি? প্রিয়া আবারও হাঁটা শুরু করলো, সাথে ফাহাদও হাঁটছে। ফাহাদের মাথায় দুষ্টু বুদ্ধি এলো, জোরে চেঁচিয়ে বলল, সাপ সাপ। ফাহাদের সাথে প্রিয়া জোরে জোরে চেঁচাতে লাগলো, সাথে বাচ্চাদের মতো লাফাতে লাগলো। প্রিয়ার এই অবস্থা দেখে ফাহাদ হাসতে হাসতে শেষ। বিষয়টা প্রিয়া খেয়াল করে থেমে গেল, ভ্রু কুঁচকিয়ে বলল, আপনি হাসছেন কেন? আর কোথায় সাপ? ফাহাদ হাসতে হাসতেই বলল, হাসছি তোমার বাচ্চামো দেখে। তোমার মধ্যে কত সৌন্দর্য লুকায়িত, কিন্তু তুমি যে কেন তা প্রকাশ করো না। প্রিয়া কথাটাকে এড়িয়ে গিয়ে বলল, সাপ কোথায়? সাপ নেই তো। তবে আপনি যে সাপ সাপ বলে চেঁচালেন, সেটা তো তোমার রিয়াকশন দেখার জন্য করেছি। আর আর ফাহাদ চোখে মুখে দুষ্টুমির রেখা ফুটিয়ে বলল, আর ভাবলাম যে তুমি ভয় পেয়ে একটু জড়িয়ে ধরবে। বলেই ফাহাদ ঠোঁট কামড়ে হাসতে লাগলো। প্রিয়া চোখ মুখ কুঁচকিয়ে বলল, নির্লজ্জ। ফাহাদ ডান হাত বুকের বাঁ পাশে রেখে বলল, আয় হায়, এভাবে বলো না, প্রেমে পড়ে যাব।
প্রিয়া আর কিছু না বলে হাঁটা শুরু করলো। সন্ধ্যায় গানের আসর বসিয়েছে সবাই মিলে, যে যে গান পারে সবাই গান গাইছে, আড্ডা দিচ্ছে। আর ফাহাদ বলল, এটা কি হলো, এভাবে ফাঁসানো? কিন্তু মনে মনে ফাহাদ খুবই খুশি হলো। এই সুযোগে গানের মাধ্যমে ইশারা ইঙ্গিতে প্রিয়াকে ভালোবাসার কথা জানাবে। উপস্থিত সকলে বলল, তাহলে স্যার একটা গান হয়ে যাক। ফাহাদ হেসে বলল, হোক তাহলে। ফাহাদ গিটার নিয়ে টুংটাং আওয়াজ তুলল। ফাহাদের সরাসরি বসে আছে প্রিয়া, প্রিয়ার সাথে বসে আছে পৃথা। ফাহাদ গাওয়া শুরু করলো, তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দূরে এখনো, আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে, তুমি কেন এলে জানি না এখনো। আজ সবাই ট্যুর থেকে বাসায় ফিরছে। রাতের জার্নি হয়, সবাই ঘুমিয়ে পড়েছে। পৃথা ফোনে তখনও কথা বলছিল, সারাদিন কেমন ঘুরেছে, কেমন কেটেছে ট্যুর, সেগুলো বলছিল পৃথার ভালোবাসার মানুষ আকাশকে। ফাহাদ ফিসফিস করে বলল, পৃথা, তুমি কি আমার সিটে আসবে? পৃথা ফোনটা একটু দূরে সরিয়ে বলল, কেন স্যার? মানে পৃথা ফাহাদের মানের ভাষা বুঝে গেছে। ফাহাদ যে প্রিয়ার সাথে বসার জন্য পৃথাকে নিজের সিটে যেতে বলেছে সেটা পৃথা ভালোই বুঝেছে, তবুও একটু মজা নেওয়ার জন্য বলল, কিন্তু স্যার প্রিয়া তো আমার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে, আমি গেলে তো পড়ে যাবে। আরে না না, পড়বে কেন? আমি তোমার সিটে যাব আর তুমি আমার সিটে। এক কথায় যাকে বলে অদল বদল। পৃথা হাসলো, বলল, ঠিক আছে। পৃথা খুব সাবধানে প্রিয়ার থেকে নিজেকে ছাড়িয়ে নিল। ফাহাদ পৃথার জায়গায় এসে বসলো। প্রিয়া ঘুমের ঘুরে মাথাটা ফাহাদের কাঁধে রাখলো। ফাহাদ মুস্কি হাসলো, মনে মনে বলল, সারা জীবন যদি এভাবেই পাশে পাই তোমায়, তাহলে এই দুনিয়ার কাছে আমার আর চাওয়ার কিছু নেই। প্রিয়া শুধু ফাহাদের কাঁধে মাথা রাখলো না, বরং ফাহাদের বাম হাতটা পেঁচিয়ে জড়িয়ে ধরল, যেমনটা পৃথাকে ধরেছিল। ফাহাদ ফিসফিসিয়ে বলল, তোমার কোলবালিশটা অনেক লাকি, কবে যে কোলবালিশের জায়গায় আমি থাকবো। বলে হাসলো ফাহাদ। প্রিয়া তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ফাহাদ পকেট থেকে ফোন বের করে কয়েকটা ছবি তুলে নিল। বেশ কয়েকটা ছবি তোলার পর গ্যালারিতে গিয়ে ছবিগুলো দেখছে আর বলছে, ইস, কি লাগছে, মনে হচ্ছে স্বামী স্ত্রী হানিমুনে যাচ্ছি। ছবিগুলোর উপর ঠোঁট ছুঁয়ে দিল ফাহাদ। ছবির দিকে তাকিয়ে বলল, বাস্তবে তো তোমায় এভাবে ছুঁয়ে দেওয়ার অধিকার এখনো পাইনি, তাই ছবিটাই দিলাম। যখন অধিকার পাবো তখন চুমু দিতে দিতেই বিরক্ত করে ফেলবো তোমায়। ওদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় 4 হয়ে যায়। গাড়ি পৌঁছানোর আগেই ফাহাদ ওখান থেকে সরে গিয়ে পৃথাকে বসিয়ে দেয় আবার। প্রিয়া ঘুম থেকে উঠে আড়মোড়া ভাঙে, পৃথার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দেয়। উত্তরে পৃথাও হাসে। পাশের সিট থেকেই ফাহাদ সেটা খেয়াল করে। নিজের সিট ছেড়ে ওদের সিটের সামনে এসে পৃথাকে উদ্দেশ্য করে বলে, বুঝলে পৃথা, তোমার আমার ডায়াবেটিস হতে বেশি সময় লাগবে না। ফাহাদের কথার আগামাথা কিছুই বুঝলো না পৃথা আর প্রিয়া। উৎসুক দৃষ্টিতে দুজনেই ফাহাদের দিকে তাকিয়ে আছে। ফাহাদ বলল, কি বুঝলে না? পৃথা বলল, না। সকাল সকাল তোমার ফ্রেন্ড যে মিষ্টি হাসি দিল, তাতে তোমার ডায়াবেটিস না হলেও আমার হয়ে যাবে। পৃথা এবার হা হা করে হেসে দিল। প্রিয়া লজ্জা পেলেও সেটা প্রকাশ না করে চুপ করে রইল। ফাহাদ আবার বলল, জানো পৃথা, এমন মিষ্টি হাসি দেখলে কি করতে ইচ্ছা করে? কি ইচ্ছে করে তোমার বান্ধবীকে টুক করে মিষ্টির মতো খেয়ে ফেলি।
এবার পৃথা একটু লজ্জা পেল। প্রিয়া চোখ মুখ কুচকিয়ে বলল, নির্লজ্জ। ফাহাদ আবারও ডান হাত বুকের বাম পাশে রেখে বলল, দেখেছো পৃথা, দেখেছো তোমার বান্ধবী কিভাবে আমাকে তার প্রেমে ফেলে? এভাবে নির্লজ্জ বললে যে আমি প্রেমে পড়ে যাব, সেটা জেনেও বারবার বলে। কেন বলে সেটা আমি বুঝি না ভেবেছো? প্রিয়া উত্তর দিল, আপনি কচু বুঝেন, আর আপনি সবসময় এমন মজা করেন কেন বলেন তো? বারে, আমি কখন মজা করলাম? কখন না করেন? বেশ কিছুদিন ধরেই দেখছি রাগের বদলে এখন কেমন কেমন জানি করেন। ফাহাদ চোখ দুইটা বড় বড় করে বলল, ছি ছি, কি বলো এসব? প্লিজ এসব বলো না, আমার হবুও জানলে আমায় খুন করে ফেলবে। প্রিয়া দাঁত কটমট করে বলল, আমি কি কিছু বলেছি? ফাহাদ চোখ টিপ দিয়ে বলল, কিছু বলতে চাও বুঝি? মোটেও না। আরে বলো বলো, আমি কিছু মনে করব না। আমরাই তো। আমরাই কি? হ্যাঁ, আপনি আমার বস আর আমি আপনার কর্মচারী, অনেক তফাৎ আমাদের মধ্যে। ও আচ্ছা, তার মানে তুমি এই সম্পর্ককে নতুন রূপ দিতে চাইছো? এমন কখন বললাম আমি? ও মা, বলতে হবে কেন? আমি কি বুঝি না? তাছাড়া মেয়েদের যে বুক ফাটে তো মুখ ফোটে না, সেটা তো আমি জানি। আপনি একটু বেশিই জানেন। কম জানলে বউকে কবজা করবো কিভাবে? সেটা আমি কি জানি? তুমি জানো না বলছো? না, জানি না। কেন জানো না? উফ, বড্ড বেশি প্রশ্ন করেন আপনি। এভাবে জ্বালাচ্ছেন কেন বলেন তো? বউকে না জ্বালালে কাকে জ্বালাবো? কি? না মানে বউকে কিভাবে জ্বালাবো সেটার প্র্যাকটিস করছি আর কি। পাগল? সে তো তোমারই জন্য আমার পরি। মানে কি? কথায় কথায় এত মানে কি করো কেন? হ্যাঁ, তোমায় বলেছি ভেবেছ? তোমায় কেন বলবো? আমি তো আমার পরির জন্য পাগল। আমি কখন বললাম আপনি আমার জন্য পাগল? তুমি বললেই হবো নাকি? তুমি আমায় পাবে, আমার মন পাবে না, বুঝছো? আমার মন তো পরি সেদিনই নিয়ে নিয়েছে। উফ আল্লাহ, বাঁচাও আমায়। আমায় তোমার করে নাও, বেঁচে যাবে। এই আপনার সমস্যা কি বলেন তো? ভালো টালো বাসেন নাকি? এমন কিছু হলে খবরদার বলে দিচ্ছি, একদম এসব ভাববেন না। বাসি তো, আমার পরীকে ভালোবাসি। তুমি না সেদিন বললে দূর থেকে কোনো মেয়েকে ফলো করলে নাকি মেয়েটা বুঝতে পারে যে কোনো ছেলে তাকে ফলো করছে। তাহলে এত কাছ থেকে দেখে তোমার কি মনে হয়? আমার মনে হয় আপনি একটা উন্মাদ পাগল, আর আপনার ট্রিটমেন্টের প্রয়োজন। বলে প্রিয়া বাস থেকে নেমে যায়। ফাহাদ মুস্কি হেসে বলল, এই পাগলের ট্রিটমেন্ট করতে পারলে একমাত্র তুমিই পারবে প্রিয়া। পৃথা বলল, স্যার বেশি সময় না নিয়ে এবার তো ভালোবাসার কথাটা ওকে জানিয়ে দেন, নয়তো দেখবেন অন্য কারো হয়ে যাবে। চুপ, প্রিয়া শুধু আমার ভালোবাসার কথা বলবো তো অবশ্যই। আগে ইশারাই তো বোঝাই, দেখি ম্যামের কি রিয়াকশন। যদি রিজেক্ট করে দেয় তাহলে আঠার মতো লেগে থাকবো, ওকে আমি ছাড়ছি না। তাছাড়া আমি কি রিজেক্ট করার মতো ছেলে? তা নয়, কিন্তু ও যদি অন্য কাউকে ভালোবেসে থাকে তাহলে? প্রিয়া অন্য কাউকে ভালোবাসে না। কি করে জানলেন? কাউকে ভালোবাসলে অবশ্যই তোমায় বলতো, আর তুমিও আমায় জানাতে। এমনও তো হতে পারে প্রিয়া কাউকে ভালোবাসে কিন্তু আমায় বলেনি, বা আমায় বলেছে ঠিকই কিন্তু আমি আপনাকে বলিনি। দুটোর একটাও না। কেন এমন মনে হলো? তুমি কাউকে ভালোবাসো?
প্রিয়া জানে? হ্যাঁ। তুমি জানিয়েছো তাই না? হুম। কেন বলেছো? কারণ ও আমি সব শেয়ার করে, আর আমিও করি। তাছাড়া খুব ভালোবাসি ওকে, প্রিয়াও ভালোবাসে আমায়। বেস্ট ফ্রেন্ডের থেকে কোনো অংশে কম নয় আমরা। আশা করি তোমার প্রথম কথার উত্তর তুমি পেয়ে গিয়েছো। আর দ্বিতীয়ত তুমি আমায় নাই বলতে পারো, তাই না? যদি প্রিয়া অন্য কাউকে ভালোবেসে থাকে আর সেটা তুমি জানতে, তাহলে তুমি কি চাইতে না প্রিয়া তার ভালোবাসার মানুষটার সাথে সুখী হোক? অবশ্যই। ফাহাদ হাসলো, বলল, তাহলে যেদিন আমি তোমার সাহায্য চাইলাম সেদিনই তুমি জানিয়ে দিতে প্রিয়া কাউকে ভালোবাসে। আশা করি এবার দ্বিতীয় উত্তরও পেয়ে গিয়েছো। কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। একটা কথা জানো পৃথা, কাউকে ভালোবাসার আগে তাকে বিশ্বাস করতে হয়, জানতে হয়, বুঝতে হয়। আর আমি সেটাই আগে রপ্ত করেছি। আপনি সত্যি অসাধারণ স্যার। আমি দোয়া করি আপনি আপনার ভালোবাসাকে পান, আর প্রিয়া পাক সত্যিকার একজন ভালোবাসার মানুষ। মিটিং শেষ করে বসে আছে মৃন্ময়। কাজ ফেদ করে বাহিরের পরিষ্কার আকাশ দেখছে চুপচাপ। দুইজন দুই প্রান্তে, কিন্তু মনটা এখনো বাংলাদেশেই। ফোনের ওয়েলপেপারে প্রিয়ার ছবি দেখছিল। অনেকদিন ফেসবুকে যাওয়া হয় না মৃন্ময়ের, তাই একটু ফেসবুকে গেল। মেসেঞ্জারের টুংটাং আওয়াজে রিমির মেসেজ ভেসে আসলো। মেসেজগুলো এমন: কোথায় তুমি মৃন্ময়? তোমাকে অনেক মিস করি। প্লিজ ফিরে এসো জান। তুমি কি আমার সাথে কথা বলবে না? তোমার ছাড়া আমি থাকতে পারবো না। আরো অনেক অনেক মেসেজ। মৃন্ময় মেসেজগুলো দেখে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। এরপর ডাটা অফ করে অনলাইন থেকে বেরিয়ে গেল। পরের দিন অফিসে যেতেই প্রিয়ার ডাক পড়লো ফাহাদের রুমে। বিরক্ত লাগার সত্ত্বেও প্রিয়া গেল। হাজার হোক বস বলে কথা। যাওয়ার পথে প্রিয়ার মেয়ে কলিগরা পথ আটকে ধরে। ওরা সবাই ভ্রু নাচিয়ে বলে, কি মামা, কি চলে? কি চলে মানে? সেটাই তো বলি, কি চলে? তলে তলে টেম্পো চালাও? কি আজগবি কথা বলছিস তোরা? ইস, এখন এগুলো আজগুবি কথা, তাই না? ঘন ঘন এত স্যারের রুমে কি? মানে কি? স্যার আমায় কাজের জন্য ডাকে, সে আমার বস, সেটা মনে হয় তোরা ভুলে গেছিস। ফাহাদের উপর সবচেয়ে বেশি ক্রাশিত প্রিয়ার সেই কলিগ বলে নাকা নাকা স্বরে নাক টানা শুরু করে হিমি। আরেক কলিগ বলে ওঠে, তোর ন্যাকামো বন্ধ করতো, আমার দিকেই তো তাকায় না, তুই আর এমন কি? এক কথায় দুই কথায় ওদের মধ্যে তর্কাতর্কি লেগে যায়। প্রিয়া শুধু চুপচাপ কাণ্ড কারখানা দেখছে। ওইদিকে এতক্ষণেও প্রিয়া আসছে না দেখে ফাহাদে আসে, আর এসে দেখে এখানে তুলকালাম কাণ্ড হচ্ছে। ফাহাদ ধমক দিয়ে বলে, কি হচ্ছে এখানে? এটা অফিস নাকি মাছের বাজার? কারো কাজের দিকে কোনো মন নেই। ধমক খেয়ে সবাই চুপচাপ হয়ে যায়। প্রিয়া একটু এগিয়ে গিয়ে বলল, আরে স্যার, আপনি ওদের বকছেন কেন? ওরা তো আপনাকে পুরো কথা বলতে পারলো না প্রিয়া। তার আগেই হিমি প্রিয়ার মুখ চেপে ধরল। জোরপূর্বক মুখে হাসি টেনে বলল। প্রিয়া জোর করে হিমির থেকে নিজেকে ছাড়িয়ে নিল। দম নিয়ে বলল, সত্যিটা বলতে দিচ্ছিস না কেন? তারও তো জানা দরকার তোরা যে স্যারকে পছন্দ করিস। ফাহাদ আবারও ধমক দিয়ে বলল, এইসব ফিসফিসানি বাদ দিয়ে যে যার কাজে যান। আর প্রিয়া, তোমাকে না আমি ডেকেছিলাম? জি স্যার, আসছি। সবাই যে যার কাজে লেগে পড়ল। ফাহাদ চলে গেল। পিছু পিছু প্রিয়াও যাচ্ছে। ফাহাদ চেয়ারে বসে বলল, তুমি কি আমার বউ? মানে? সোজা বাংলা ভাষায় বললাম তাও বুঝুনি? বলেছি তুমি কি আমার বউ? আমি আপনার বউ হতে যাব কেন আজব? তাহলে সুরসুর করে যে আমার পিছু পিছু চলে এলে। স্যারের রুমে ঢুকতে হলে যে পারমিশন লাগে জানো না? তবে বউ হলে আলাদা বিষয়।
প্রিয়া কিছু বলতে যাবে তার আগেই ফাহাদ চেয়ার থেকে উঠতে উঠতে বলল, এই দাঁড়াও দাঁড়াও। এটা বলেই প্রিয়ার সামনে গিয়ে একটু ঝুঁকে দাঁড়ালো, ভ্রু নাচিয়ে বলল, আমার বউ হওয়ার ইচ্ছা আছে নাকি? প্রিয়া 2 হাত দিয়ে ফাহাদকে সরিয়ে দিয়ে বলল, আপনার বউ হব আমি, এটা স্বপ্নও ভাবি না আমি। অফিসের কত শত মেয়ে আমার জন্য পাগল, ইভেন বাহিরেও কত মেয়ের ক্রাশ আমি, আর তুমি আমায় ইগনোর করো। এটাই তো স্যার, সমস্যা তো এখানেই। পাগলেও তো পাগলের জন্য পাগল হবে, পাগলে তো পাগলের জন্য পাগল হবে, সরি কথাটা হবে পাগলি তো পাগলের জন্য পাগল হবে। আপনি এক পাগল, আর যারা আপনাকে পছন্দ করে ক্রাশ খায় ওরা হচ্ছে আরেক পাগল। পাগল আর পাগলি একদম পারফেক্ট জুট। আমি তো বাবা কোনো পাগল টাগল নই যে আপনার উপর ক্রাশ খাবো। আমি চাইও না তুমি আমার উপর ক্রাশ খাও। কেন? ফাহাদ ঠোঁট কামড়ে বলল, আমি চাই তুমি আমায় ভালোবাসো। আপনি যে এতটা নির্লজ্জ সবাইকে সেটা জানে? অবশ্য জানবে কি করে, সবার সামনে তো আপনি একদম রাগী বস, কিন্তু আপনার এই আসল চেহারার কথা তো সবাই জানে না। তাহলে বুঝো তুমি কত স্পেশাল। দেখো, আমি শুধু তোমার কাছেই নির্লজ্জ, অন্য কোনো মেয়ের কাছে না। এর মানে কি? এর মানে হলো তোমার ইম্পর্টেন্সই আমার কাছে সব, অন্য কোনো মেয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। তাছাড়া বউয়ের কাছে নির্লজ্জ হব না তো কি বাহিরের কারো কাছে নির্লজ্জ হব নাকি? আমি হব আমার বউয়ের পারফেক্ট স্বামী, যাতে সে গর্ব করে সবার সামনে বলতে পারে আমি তার ভালোবাসা। প্রিয়া কি বলবে বুঝতে পারছে না, তাই চুপ করে ফাহাদের দিকে তাকিয়ে আছে। ফাহাদ বলল, কি হলো, এমন জিম মেরে দাঁড়িয়ে আছো যে, কিছু বলো। আপনি আর কলা গাছ একই কথা, বলে লাভ নাই। আমার প্রচুর 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 লাভ আছে, যা শুধু আমার পরীকে দিব। লাগবে তোমার? মানে? আরে এটাই বুঝলে না? তুমি দেখছি ইংরেজিতে প্রচুর কাঁচা। লাভ মানে হচ্ছে ভালোবাসা। আমার কাছে অনেক ভালোবাসা আছে, নিবে তুমি? আমি কি এই লাভের কথা বলেছি? ফাহাদ চোখ টিপ দিয়ে বলল, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। প্রিয়া চোখ মুখ খিচে বলল, কেন ডেকেছেন সেটা বলেন, আমার কাজ আছে। আরে বাস, অফিসের বসকে তুমি কাজ দেখাচ্ছ? অবশ্য হবু স্বামীর অফিসের লাভ লোকসানের কথা বউই তো ভাববে। তুমি কত লক্ষ্মী গো, কিন্তু এখন তোমার কাজ করতে হবে না, আমার সামনে বসে থাকো। আপনি যে এরকম আমি ভাবতেও পারিনি। প্রথম তো খুব বকতেন, রাগ দেখাতেন, সেটাই তো ভালো ছিল। হঠাৎ করে কি হলো আপনার? এমন রোমান্টিক হয়ে গেলেন কেন? কি করব বলো, তাকে ওই দিন দেখে যে আমি ফিদা হয়ে গেলাম। আমার উষ্ণ ভালোবাসাগুলো বারবার বলছে পরীর কাছে যাব, পরীর কাছে যাব। তো নিয়ে যান না পরীর কাছে, আমায় জ্বালাচ্ছেন কেন? তুমি ছাড়া পরীকে আমার হাতে কেই বা তুলে দিবে? কেন আমি দেব কেন? তাছাড়া আমি তো চিনি না তাকে। দেখবে তাকে? কই দেখি। দাঁড়াও। ফাহাদ ফোনটা বের করে সামনে ধরল। ফোনের ওয়েল পেপারে প্রিয়া আর ফাহাদের ছবি। প্রিয়া ফাহাদের এক হাত পেঁচিয়ে কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে। প্রিয়া চোখ দুইটা বড় বড় করে বলল, আরে। পুরো কথা বলার আগেই ফাহাদ বলল, এই এখন আবার বলো না এটা তোমার ছবি, এটা হচ্ছে আমার পরীর ছবি, আমার সাদা পরী। বলে ফাহাদ ছবিটাতে চুমু খেলো। প্রিয়া রাগি রাগি গলায় বলল, এটা তো আমারই ছবি। এই ছবিটা আপনি কখন তুললেন? আমি তো পৃথার সাথে ছিলাম। এই ছবিটা তোমার বলছো? অবশ্যই। তুমি শিওর? 100% শিওর আমি। তার মানে তুমি স্বীকার করছো তুমি আমার বউ পরী? আশ্চর্য, এটা আমি একবারের জন্যও বলিনি।
বলনি কিন্তু বুঝিয়েছো। কিভাবে? আমি বলেছি এই ছবিটা আমার বউয়ের, আর তুমি বলতেছো ছবিটা তোমার। তাহলে এর ফলাফল কি দাঁড়ায়? তুমি আমার বউ। প্রিয়া হাত দুইটা মুঠো বন্দি করে ফাহাদের দিকে তেড়ে যায়। ফাহাদ প্রিয়ার হাত দুইটা পেছনে নিয়ে এক হাত দিয়ে ধরে রাখে, অন্য হাতে প্রিয়ার চশমাটা খুলে টেবিলের উপরে রাখে। প্রিয়া নিজেকে ছাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু ফাহাদের শক্তির কাছে প্রিয়ার এই চোরাচুরি কিছুই না। ফাহাদ প্রিয়ার চোখ দুইটা ছুঁয়ে দিতেই প্রিয়া চোখ বন্ধ করে ফেলে। চোখের পাতায় হাত বুলাতে বুলাতে ফাহাদ বলল, এই কাজল কালো চোখের প্রেমে হাজারবার মরতেও রাজি আছি আমি। প্রিয়া এবার জোরে ফাহাদের হাতে কামড় বসিয়ে দিল। আশ্চর্যের বিষয় হলো ফাহাদের মধ্যে এর কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। যেভাবে ছিল সেইভাবেই দাঁড়িয়ে আছে, শুধু ঠোঁট কামড়ে বন্ধ করে আছে। একসময় প্রিয়া ফাহাদের হাত ছেড়ে দিল, হাতে দাঁতের দাগ বসে গেছে। ফাহাদ চোখ খুলতেই দেখলো চোখ লাল হয়ে আছে, টলমল করছে পানি। ফাহাদ মুস্কি হেসে প্রিয়ার দুই হাত ছেড়ে দিল। নিজের দুই হাত দিয়ে চুলগুলোকে ঠিক করে হুট করে প্রিয়ার এক হাত ধরে টেনে ফাহাদের কাছে নিয়ে আসলো। প্রিয়া ভয়ে কুকড়িয়ে যায়। এক হাত দিয়ে প্রিয়াকে ধরে অন্য হাত প্রিয়ার গালে রাখে। তুমি কি ভেবেছো তুমি আমায় আঘাত করবে আর আমি তোমার হাত ছেড়ে দিব? ছেড়ে দেওয়ার জন্য হাত ধরেছি। হাত যখন ধরেছি সারা জীবনের জন্যই ধরেছি। যত বড় আঘাত করো, না তোমাকে ছাড়বো আর না তোমার হাত। তুমি এত কিছু বুঝো, আর এটা বুঝো না আমি তোমাকে ভালোবাসি। শোনো, এত ঘটা করে আমি প্রপোজ করতে পারি না। আমি শুধু জানি আমি তোমায় ভালোবাসি। প্রিয়া কিছু বলছে না, শুধু ফাহাদের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রিয়ার ডান হাত ফাহাদের বুকের বাম পাশে, যার কারণে ফাহাদের বুকের ধুকপুকানি স্পষ্ট উপলব্ধি করতে পারছে প্রিয়া। চোখের সামনে স্পষ্টভাবে অতীতটা ভেসে আসছে না, আর সহ্য করতে পারছে না। যে কোনো মুহূর্তে প্রিয়া পড়ে যাবে মনে হচ্ছে। গায়ে এতটুকু শক্তি নেই। প্রিয়া পড়ে যেতে নিতেই ফাহাদ শক্ত করে ধরে। প্রিয়ার সম্পূর্ণ ভর এখন ফাহাদের উপর। আস্তে আস্তে চোখ দুইটা বন্ধ হয়ে আসে প্রিয়ার। স্পষ্ট স্বরে বলে, আমি চাই। পুরো কথা বলার আগে সাথে সাথে প্রিয়া ফাহাদের বুকে লুটিয়ে পড়ে। প্রিয়ার মাথা ফাহাদের কোলে রেখে সামনে ডাকছে প্রিয়াকে, কিন্তু প্রিয়ার কোনো হুঁশ নেই। আলতো করে গালে চাপড় দিচ্ছে আর বলছে, এই প্রিয়া, কি হলো তোমার? চোখ খোলো প্রিয়া। প্রিয়া চোখে মুখে পানির ছিটাও দিল, কিন্তু কোনো কাজ হলো না। ভয়ে ফাহাদের হাত পা ঠান্ডা হয়ে আসছে। ফোনটা নিয়ে পৃথাকে কল দেয়। হ্যালো। হ্যাঁ স্যার, বলুন। দ্রুত আমার রুমে আসো। বলেই ফাহাদ কল কেটে দিল। পৃথাও সাথে সাথে চলে আসলো। এই অবস্থা দেখে পৃথা বলল, প্রিয়ার কি হয়েছে? জানি না, হুট করে সেন্সলেস হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর প্রিয়ার জ্ঞান ফিরে। প্রিয়া তখনও ফাহাদের কোলে মাথা রেখে শুয়ে আছে। ফাহাদের থেকে নিজেকে সরিয়ে নেবে সেই শক্তিটুকুও নেই। প্রিয়ার জ্ঞান ফিরতেই ফাহাদ অস্থির হয়ে বলল, এই কি হয়েছিল তোমার হঠাৎ করে? জানো কত টেনশন হচ্ছিল? প্রিয়া উত্তর না দিয়ে বলল, বাসায় যাব আমি। ফাহাদও আর কিছু বলল না। পৃথার দিকে তাকিয়ে বলল, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি তুমি ওকে বাড়িতে দিয়ে আসো। জি স্যার। ফাহাদের কথা মতো পৃথা প্রিয়াকে নিয়ে বাড়িতে গেল। প্রিয়ার শরীর খুব দুর্বল লাগছিল, তাই পৃথা ধরে ধরে নিয়ে যাচ্ছিল। দরজা খুলে দেয় প্রিয়ার মা। কথা বলার ফাঁকে ফাহাদ প্রিয়াকে কল দিল। হ্যালো পৃথা। জি স্যার, বলুন। বাসায় গিয়েছো? হ্যাঁ। প্রিয়া কোথায়? শুয়ে আছি। আচ্ছা, ওকে রেস্ট নিতে বলো, আর বলে দিও যে কয়দিন পর থেকে যেন অফিসে আসে। ওকে স্যার। রাখছি।
মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে পৃথা বিদায় নিল। আসার আগে ফাহাদের কথা বলাগুলো বলে আসলো। সন্ধ্যার দিকে বেলকুনিতে দাঁড়িয়ে আছে প্রিয়া। মা কফি নিয়ে এসে বলল,